প্রত্যেকটি নারী যখন বিয়ের পরে নতুন পরিবারে আসে তার স্বামী হয় তার প্রথম বন্ধু, তার ভালোবাসার জায়গা। কিন্তু এই স্বামী যখন তার স্ত্রীকে কথায় কথায় অপমানিত করে তখন সম্পর্কে আর কিছুই অবশিষ্ট থাকে না। শারীরিক আঘাতের চিহ্ন একসময় মুছে গেলেও মানসিক আঘাতের চিহ্ন সারা জীবন থেকে যায়। আজ আমি কথা বলছি সদ্য মুক্তি পাওয়া একটি ওয়েব সিরিজ লজ্জার বিষয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক ঠিক কী কারণে 15 বছর সংসার করার পর শান্ত স্বভাবের মিষ্টি একটি মেয়ে তার স্বামীর কাছ থেকে আলাদা হতে চাইছিল। কাহিনীর শুরুতেই আমরা একটি বিধ্বস্ত মেয়েকে রোডের ওপরে ছুটতে দেখি। পিছনে ছুটে আসে তারই কয়েকজন বাড়ির লোক। মেয়েটিকে নাগালে পেতেই মেয়েটি বলে ওঠে, আমি পাগল নই। কি এমন ঘটেছিল মেয়েটির অতীতে যে সে এইভাবে পাগলের মতো রাস্তায় ছুটছিল? সেই বিষয়টি জানতে কাহিনী এবার কিছু সময় পূর্বের প্রেক্ষাপটে চলতে শুরু করে। এই পর্যায়ে আমাদের উচ্চবিত্ত সিনহা পরিবারকে দেখানো হয়। আজ সিনহা পরিবারের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। কিছুদিন আগেই নতুন গাড়ি, এখন আবার নতুন বাড়ি। এই পরিবারের সদস্য সংখ্যা 4। এই হলো আমাদের কাহিনীর মূল চরিত্র জয়া। শান্ত মিষ্টি স্বভাবের মেয়ে জয়া তার স্বামী পার্থ, মেয়ে শ্রুতি এবং শাশুড়ি মাকে নিয়ে দীর্ঘ সময় ধরে সংসার করে আসছিল। অনুষ্ঠানে এসে পার্থর বন্ধু এবং বন্ধুর স্ত্রীরা নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়ারের খুব প্রশংসা করে। দীপাঞ্জন পার্থকে জিজ্ঞাসা করে যে এই ফ্ল্যাটটা মোটামুটি কত স্কোয়ার ফিটের। পার্থ অ্যাকিউরেট স্কোয়ার ফিট বলতে একটু সময় লাগালে পাশ থেকে জয়া খুব স্বতঃস্ফূর্তভাবেই বলে ওঠে এই ফ্ল্যাটটা 2200 স্কোয়ার ফিটের। জয়ার কথা শুনেই পার্থ ঘরভর্তি লোকের সামনে একটি নোংরা ভাষায় জয়াকে আক্রমণ করে। সমস্ত হাসি খুশি পরিবেশ এক নিমেষে থমকে যায়। বাড়ির আত্মীয়, বয়োজ্যেষ্ঠ এবং বন্ধু বান্ধবীদের মাঝে জয়াকে বলা সেই ভাষা ক্ষণিকের মধ্যে জয়ার গতি সেখানেই থামিয়ে দেয়। স্ত্রীকে এমন নোংরা ভাষা বলার পরও সামান্যতম গিল্টি ফিল না করেই পার্থ জয়াকে বলে যে যাও আমাদের জন্য চা এবং নাগেটস বানিয়ে আনো। লজ্জিত অপমানিত জয়া মুখে কুলু পেটে রান্নাঘরে চলে আসে। কড়াইয়ে তেল চাপিয়ে জয়া এটাই ভাবতে থাকে যে তার হাই স্ট্যান্ডার্ড সাজানো গোছানো সংসার জীবনের ভিতরে আসলে কতটা কষ্ট লুকিয়ে আছে। পার্থ কোনো জিনিস খুঁজে না পেলেই অত্যন্ত নোংরা ভাষায় জয়ার ভিতর ঝাঁঝরা করে দেয়। 15 বছরের সংসার জীবনে এইভাবেই অপমানিত হয়ে কেটে গেছে জয়ার ফেলে আসা এত দিনগুলো। এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই জয়া কখন যেন ভুলেই গেছে যে সে কড়াইয়ে তেল চাপিয়েছিল। জয়ার সম্বিত ফেরে তার মেয়ে শ্রুতির চিৎকারে। তেল পুড়ে তখন সম্পূর্ণ রান্নাঘর ধোঁয়ায় ভরে গেছে। শ্রুতি তার মায়ের ওপরে বেশ খানিকটা চোটপাট করে চিমনি অন করে সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি যে জয়া খুব সুন্দর পেন্টিং করতে পারে, অথচ পার্থর কাছে এটার কোনো দামই নেই। সে তো ভাবে যে জয়া সারাদিন আরাম করার পর বাড়িতে বসে এই সমস্ত অকাজ করে বেড়ায়। যাই হোক, নন্দিনী এবং শাশ্বতী জয়ার কাছে উঠে যায়। দীপাঞ্জন পার্থকে জিজ্ঞাসা করে যে শুনলাম জয়া একটা চাকরি পেয়েছে। পার্থ আবারও জয়াকে ছোট করে বলে যে আরে সেরকম কিছু নয়, একটা এনজিওতে জয়া সেলাই শেখানো, আচার বানানো এইসবই শেখায়। পার্থ বলে জয়ার কোনোদিনই চাকরি করার ইচ্ছা ছিল না। শ্রুতিও সারাদিন এখন স্কুলে কাটায়, যে কারণে জয়াও এনজিওতে সময় দেয়। দীপাঞ্জন বলে যে একদিকে ভালো হয়েছে, শ্রুতি ছোটবেলায় নিজের মায়ের কাছে বড় হতে পেরেছে। পার্থ বলে যে সেই সময় জয়া চাকরি করবে বললে আমি কি তাকে চাকরি করতে দিতাম? তো যাই হোক, জয়া সকলের জন্য তখন ড্রিঙ্কস নিয়ে আসে। অনুষ্ঠানে জয়ার মা এবং বোন টিয়াও এসেছিল। আমরা দেখি জয়ার বোন টিয়া সকলের সামনে দিদির আচার বানানোর চাকরি নিয়ে খুব হেল্লিক করতে শুরু করে। এদিকে জয়ার মেয়ে শ্রুতিও সুযোগ পেলেই মায়ের ইংলিশের উইকনেস নিয়ে তার বন্ধুদের কাছে হাসি ঠাট্টা করতে ভোলে না। সব কিছুই জয়ার চোখের সামনে ঘটে, আর জয়া বারবারই চুপ করে সবার অপমান হেল্লিক শুনতে থাকে। এবার ঠিক তখনই রান্নাঘর থেকে কাজের মেয়ের চিৎকারের আওয়াজ আসে। মেয়েটি চিৎকার করে বলে যে তাড়াতাড়ি এসো, রান্নাঘরে আগুন লেগে গেছে। সবাই রান্নাঘরে গিয়ে দেখে যে জয়া কড়াইয়ে কিছু একটা চাপিয়ে
ভাবিয়ে বেমালুম ভুলে গিয়েছিল। আর কড়াইয়ের সেই তেল দাউ দাউ করে জ্বলছে। আবারও নিজের ভুলো মনের জন্য জয়া সবার কাছে ছোট হয়। এমনকি ছোট মেয়ে শ্রুতিও তার মাকে কটু কথা বলতে বাদ দেয় না। অনুষ্ঠান শেষে জয়ার চোখে ভিড় করে আসে সারাদিন ধরে চলা কথার আঘাত এবং ঘটনার তিক্ততা। সেই সময়ে জয়ার এনজিওর হেড জয়াকে ফোন করে বলে যে কাল একটু তাড়াতাড়ি আসবে, কারণ কাল এনজিওতে একজন গেস্ট আসবেন, উনি কিছু ডোনেটও করবেন, আর ওনাকে যে গিফটটা দেওয়া হবে সেটা তুমি প্যাক করে আনবে। জয়া ওই সম্মতি জানিয়ে ফোন রেখে দেয়। এদিকে দীপাঞ্জন বাড়িতে এসে এটাই ভাবে যে একই চাকরি করে সে কেন পার্থর মতো এত উপরে উঠতে পারলো না, তার সমকক্ষ হতে পারলো না। দীপাঞ্জনের স্ত্রী বলে যে পার্থর সমকক্ষ হওয়ার কোনো প্রয়োজন নেই। যে ছেলে সকলের সামনে নিজের স্ত্রীকে এমন কদর্য ভাষায় অপমান করতে পারে সে আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। বিলাসিতা থাকতে পারে, তবে তাদের সুন্দর সংসার নেই। এদিকে আমরা দেখি যে নক না করে জয়া শ্রুতির রুমে যাওয়ার জন্য শ্রুতি তার মাকে তার ম্যানার্স নিয়ে প্রশ্ন তোলে। জয়ার মধ্যে তার মেয়েকে শাসন করারও কোনো জোর নেই। সে যেন কেমন জড়বস্তুর মতো চুপ করে দাঁড়িয়ে মেয়ের কথা শোনে। মায়ের সব কিছুই যেন শ্রুতির অপছন্দের, বরং বাবার সব কিছুই তার ভীষণ প্রিয়। কারণ এই বাড়ি গাড়ি স্বাচ্ছন্দ্য সবই সে তার বাবার জন্য পেয়েছে। সেই দিন রাতেই জয়া তার বন্ধুদের গিফট করা একটি ছোট্ট নাইট স্যুট পরে পার্থর সামনে এসে দাঁড়ালে পার্থ তার স্ত্রীকে বলে যে জলদি সব নোংরা জামাকাপড় খুলে এসো, তোমাকে তো পুরোপুরি রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়েদের মতো লাগছে। শব্দটি জয়ার হৃৎপিণ্ড খান খান করে দেয়। পরের দিন সকালে পার্থ অফিসে যাওয়ার সময় জয়া তাকে অনুরোধ করে যে আজ যেন সে জয়াকে একটু তার এনজিওতে ছেড়ে আসে, কারণ আজ জয়ার জন্য খুবই ভাইটাল দিন, তাকে একটু আগে পৌঁছাতে হবে। একটু বিরক্তি দেখালেও পার্থ শেষ অবধি রাজি হয়ে যায়। এবার রাস্তার সিগন্যালে পার্থর গাড়ির সাথে একটি বাইকের সামান্য অ্যাক্সিডেন্ট হয়। পার্থ মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে লোকটিকে নোংরা ভাষায় আক্রমণ করে। লোকটি বারবার ক্ষমা চাইলেও পার্থ তার নোংরা কথার ঝড় চালিয়ে যায়। অবস্থা সামলাতে জয়া গাড়ি থেকে নেমে পার্থকে থামাতে যায়, কিন্তু পার্থ রেগে গিয়ে জয়াকে রাস্তার মেয়ের সাথে তুলনা করে অপমানে অপমানে ক্ষতবিক্ষত করে। বাড়িতে বিষয়টি নর্মাল হলেও রাস্তায় পার্থ যে তার সম্মান রাখবে না এটা জয়া ভাবতেই পারে না। সেই ঘটনার রেশ বয়ে নিয়ে জয়া অফিসে যায়। সারাদিন তার মাথায় সকালের ঘটনা ঘুরপাক খেতে শুরু করে। অফিসে আসা সেই গেস্টকে দেখে জয়ার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করতে শুরু করে এবং সমস্ত কাজ সে উল্টো করে বসে। ব্যাপারটা অনেকটা এম্বারেসিং হয়। গেস্টের জন্য নিজের হাতে বানানো গিফট মিস্টার রথারকে দেওয়ার আগেই সেটা জয়ার হাত থেকে পড়ে গিয়ে চুরমার হয়ে যায়। জয়ার হেড এবার জয়াকে দু এক কথা শুনিয়েই দেয়। সবাই চলে যাওয়ার পরে মৌ জয়াকে বলে যে আমি জানি আজ কেন তোমার মন খারাপ। এখানে আসার আগে রাস্তায় আমি পার্থতা আর তোমার সেই ঘটনা দেখে এসেছি। জয়া মৌকে বলে যে আমার স্বামী একটু বদমেজাজি, মাথা গরম হলে সে মুখে লাগাম লাগাতে পারে না। মৌ বলে যে আমার স্বামীর মাথাটা একটু গরম কিন্তু মনটা খুবই ভালো। এটা শুনতে শুনতে মেয়েরা ঠিকই মানুষ হয়ে যায়, কিন্তু ছেলেরা সেই অমানুষই থেকে যায়। মৌ বলে যে শারীরিকভাবে কাউকে টর্চার করা যতটা অপরাধ, ঠিক ততটাই অপরাধ কাউকে নোংরা ভাষা দিয়ে ঝাঁঝরা করে দেওয়া। এটাও এক ধরনের ক্রিমিনাল অফেন্স। মৌয়ের কথাগুলো শুনে জয়া আরও বেশি করে কুকুরে যায়। সম্পূর্ণ রাস্তা জুড়ে সে এই কথাই ভাবতে থাকে। বাড়িতে ফিরলে খাবার টেবিলে সবাই খেতে বসলেও জয়া হঠাৎ করেই না খেয়ে টেবিল থেকে উঠে যায়। পার্থর মা পার্থকে বলে যে নতুন বাড়ি নতুন গাড়ি ভরা সংসার, তারপরেও জয়া অমন মুখ নামিয়ে কেন থাকে? সুখী হওয়ার জন্য আর কি চাই ওর? পার্থ বলে যে তেমন কিছু না, একা একা থেকে হয়তো ডিপ্রেশনে ভুগছে। পার্থর মা বলে যে আমিও তো একা একা থাকি, এসব ডিপ্রেশন হলো বিলাসিতার অসুখ, বেশি পাত্তা দিলে এইভাবেই মাথায় চড়ে বসবে। এদিকে রাত হতেই পার্থ স্ত্রীর মনের কদর না বুঝেই জয়ার সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু এই প্রথমবার জয়া তাকে সরিয়ে দেয়। নরম শান্ত বাধ্য স্ত্রীর মুখে প্রথমবার না শব্দটি শুনে পার্থ তো নিজেকে বিশ্বাসই করে উঠতে পারে না। পার্থ জয়াকে বলে যে নতুন বাড়ি নতুন গাড়ির মতো তোমার কি এবার নতুন শয্যাসঙ্গীরও প্রয়োজন? কথাগুলো জয়ার ভেতরের জ্বালা আরও বাড়িয়ে দেয়। সারা রাত জয়া ঘুমাতেই পারে না। ভোর হতেই জয়া পার্থকে ওঠায় এবং বলে যে আমি কিছুদিনের জন্য আলাদা থাকতে চাই। জয়ার মুখে এমন কথা শুনে পার্থ তো অবাক হয়ে যায়। সকলের সামনে পার্থ জয়ার এই সিদ্ধান্তের কথা জানায়। খবর দেওয়া হয় জয়ার দাদা বৌদিকে। পার্থর এমার্জেন্সি ফোনে জয়ার দাদা বৌদি অফিসে না গিয়ে জয়ার বাড়িতে রওনা দেয়।
এদিকে জয়ার মাথার মধ্যে ঘুরতে থাকে পার্থর বলা সমস্ত কুরুচিকর মন্তব্যগুলো। কিছুতেই জয়া তার মাথা থেকে ওই সমস্ত মন্তব্যগুলো বের করতে পারে না। লজ্জায় অপমানে সে কুঁকড়ে যেতে শুরু করে। জয়ার দাদা বৌদি বাড়িতে এলে পার্থ বলে যে আপনার বোনের মাথায় প্রবলেম দেখা দিয়েছে, আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, আজই আমরা জয়াকে ওখানে নিয়ে যাব। দাদা বৌদি তো সমস্ত কথা শুনে অবাক। জয়ার দাদা তার বোনকে ডক্টরের সাথে কাউন্সেলিং করানোর জন্য বোঝাতে আসে। জয়া সেটা মানতে না চাইলেও দাদা ঠিকই জয়াকে মানিয়ে নেয়। জয়ার বৌদির কাছে বিষয়টা ঠিক লাগে না। সে বলে শুধুমাত্র পার্থর কথা শুনে তুমি বিশ্বাস করে নিলে যে তোমার বোনের মাথায় সমস্যা হচ্ছে, একবারও কি জয়ার সাথে কথা বলার প্রয়োজন মনে করলে না? কিন্তু জয়ার দাদা বলে যে এত বড় বাড়ি, এত বিলাসিতার পরে জয়ার আর কি সমস্যা থাকতে পারে। এক প্রকারে দাদা পার্থকে সমর্থন করে। পার্থ অফিসে গিয়ে ঠিক করে জয়াকে কোনো সরকারি মানসিক চিকিৎসালয়ে নিয়ে যাবে। সেখানকার পরিবেশ দেখিয়ে জয়াকে ভয় পাওয়ানোই তার আসল উদ্দেশ্য। সে জয়াকে বোঝাতে চায় যে এরকম পাগলামি জারি রাখলে পাগলা কারোতে তার ঠিকানাটা কেমন হবে সে যেন টের পায়। পরের দিন সকাল হতেই জয়ার দাদা এবং পার্থ জয়াকে নিয়ে সরকারি মানসিক চিকিৎসালয়ে চলে যায়। সেখানকার পরিবেশ দেখে জয়ার দাদার মতোই জয়াও খুব ভয় পেয়ে যায়। দাদার সেই পরিবেশ ঠিক লাগে না। এদিকে মানসিক বিকৃত রোগীরা জয়াকে হন্ট করতে শুরু করে। টিকিট করা থেকে পার্থ এবং জয়ার দাদা লাইনে দাঁড়ায়। তাদের নানান কথাবার্তার মধ্যেই এবার যখন তারা পিছনে তাকায় সেখানে জয়া থাকে না। তারা বাইরে এলে দেখে জয়া ভয়ে পাগলের মতো দৌড়াচ্ছে, পালিয়ে বাঁচতে চাইছে সেখানকার ভয়ঙ্কর পরিবেশ থেকে। অনেকটা দৌড়ানোর পরে অবশেষে জয়ার দাদা জয়াকে ধরে ফেলে। দাদার বুকে মাথা রেখে জয়া বলে যে আমি পাগল নই। বাড়িতে ফিরে এসে জয়ার একটা প্যানিক অ্যাটাকের জন্য শ্বাসকষ্ট শুরু হয়। জয়ার বৌদি জয়াকে সামলাতে শুরু করে। জয়ার এমন পরিস্থিতি দেখেও জয়ার স্বামী অনেক খারাপ ভাষায় তাকে ক্ষতবিক্ষত করতে শুরু করে। পার্থর মনে হয় সমস্তটাই জয়ার নাটক। অনেকগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজে পার্থ জয়াকে ক্রমাগত আক্রমণ করে যায়। এবার সমস্ত ঘটনাই ঘটে জয়ার বৌদির সামনে। পার্থর কথায় জয়া আরও বেশি করে উত্তেজিত হতে শুরু করে এবং ঠিক সেই সময়েই পার্থ সেখান থেকে সরে যায়। আর তখন শ্রুতি এসে তার মাকে খেতে যাওয়ার জন্য ডাকে। জয়া রাগ এবং উত্তেজনার বশে নিজেকে সামলাতে না পেরে সামনের দিকে না তাকিয়েই টেবিল ল্যাম্পটি ছুঁড়ে মারে। কিন্তু বিপত্তি ঘটে শ্রুতির মাথায় ল্যাম্প সেটের আঘাত লেগে। শ্রুতির মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। সবাই মিলে শ্রুতিকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। পার্থ জয়ার উপরে আরও রেগে গিয়ে জয়াকে পাগল বলে তার দুটি হাত বেঁধে দেয় এবং সেই ঘরেই তালাবদ্ধ করে রেখে চলে যায় এবং সবাইকে বলে দেয় যে কেউ যেন জয়ার রুমের তালা না খোলে। এদিকে শ্রুতিকে হসপিটালে নিয়ে আসা হয় এবং ল্যাম্পসেটের আঘাতের কারণে শ্রুতির মাথায় দুটো স্টিচ পড়ে। পার্থ রেগে গিয়ে শ্রুতির দাদাকে বলে যে আমি কোনো পাগলের সাথে আমার মেয়েকে এক বাড়িতে রাখবো না, আপনারা জয়াকে সঙ্গে করে নিয়ে চলে যান। পার্থ জয়ার বৌদিকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে আজ সারা রাত জয়ার ঘরের দরজা খোলা হবে না। এদিকে জয়া ঘরের ভিতর থেকে চিৎকার করতে থাকে। দরজা ধাক্কা দিয়ে সে বারবার অনুরোধ করে যে তাকে যেন বাইরে যেতে দেওয়া হয়, কিন্তু পার্থর মা টিভির ভলিউম বাড়িয়ে দিয়ে জয়ার গলার স্বর ঢেকে চুপচাপ বসে থাকে। বাড়ি ফিরে আসার পরে জয়ার বৌদি পার্থ এবং শ্রুতির ব্যবহারে খুব অবাক হয়ে যায়। শ্রুতির বৌদি বুঝতে পারে যে 15 বছর সংসার করার পরও জয়ার এই বাড়িতে কোনো মূল্য নেই। একে তো খারাপ ভাষা, অন্যদিকে এরকমভাবে সারা রাত মেয়েটিকে ঘরে বন্দি করে রাখা কোনোটাই জয়ার বৌদি মানতে পারছিল না। শ্রুতির দাদা বলে যে পার্থ খুবই চালাক ছেলে, সময় বুঝে জয়াকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। জয়ার বৌদি বলে যে বোনকে বাড়ি নিয়ে যাচ্ছ, এটা কোনো ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো বিষয় না। পরের দিন সকাল হতেই পার্থ অফিসে যাওয়ার পর জয়ার বৌদি জয়ার ঘরের দরজা খুলে দেয়। আমরা দেখি যে জয়া বিধ্বস্ত হাত বাঁধা অবস্থায় করুণ মুখে রুমের মধ্যে বসে আছে। বৌদিকে দেখে ক্লান্ত সুরে জয়া বৌদিকে বলে যে বৌদি আমায় একটু জল দেবে। এমন পরিণতিতে বৌদি খুব কষ্ট পায়। বৌদি জয়াকে রেডি করে দেয়। জয়া তার মেয়ের কাছে এসে বলে যে কয়েকদিন তুমি আমার সাথে মামার বাড়িতে গিয়ে থাকবে, চলো, আমি না থাকলে তোমার এখানে অনেক অসুবিধা হবে। শ্রুতি বলে যে আমার এখানে বাবা আছে,
আছে, ঠাকুমা আছে, আমার আবার কিসের অসুবিধা? তাছাড়া মা, তুমি তো স্বাভাবিক নও, বাড়িতে তোমার জন্য নানান অশান্তি লেগে থাকে। এদিকে বেরোনোর সময় জয়ার তার অসুস্থ মেয়েকে এবং সংসার ছেড়ে বাপের বাড়ি যেতে মন চায় না। জয়ার বৌদি বলে যে কিছুদিনের জন্য হলেও তোমাকে এই বাড়ি থেকে আলাদা থাকা দরকার, তারপর তো তুমি তোমার নিজের সংসারেই ফিরে আসবে। এদিকে বাপের বাড়িতে আসার পরে জয়ার দাদা বৌদি জয়াকে একা নিয়ে এসেছে দেখে জয়ার মা খুব অবাক হয়ে যায়। বাড়িতে আসতে জয়া রাতে কোথায় শোবে এটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। জয়ার বোন টিয়া বলে, আমি কোনোভাবেই দিদির সাথে আমার রুম শেয়ার করব না। জয়ার মা বলে যে তোমার বাবা অসুস্থ, সারা রাত জেগে থাকে, ওই একই রুমে জয়া কি করে থাকবে? কিন্তু টিয়া তো কিছুতেই মানতে চায় না। দরজার আড়াল থেকে জয়া তাকে নিয়ে চলা সমস্ত কথা শুনছিল। জয়া তার বাবার কাছে গিয়ে বলে যে বাবা, আমি বোধহয় সমস্ত আপনজনদের বাতিলের খাতায় পড়ে গিয়েছি। কিছুক্ষণ পরে জয়া বাইরে এসে বলে যে আমাকে আজ অফিসে যেতেই হবে, বিকেলের মধ্যেই আমি ফিরে আসব। জয়ার বৌদি বারবার জয়াকে কিছু খেয়ে যেতে বলে, কিন্তু জয়া একটা খাবারও মুখে তোলে না। বাইরে এসে একটি রাস্তার দোকানে বসে জয়া গোগ্রাসে খেতে শুরু করে। আসলে বাপের বাড়ি থেকে অমন কথা শোনার পরে সেখানকার খাবার মুখে তোলার রুচি জয়ার ছিল না। অফিসে এসে জয়া মৌকে সমস্ত ঘটনা খুলে বলে। সে এটাও জানায় যে সে তার মেয়ের মাথায় ল্যাম্পসেট ছুঁড়ে মেরেছে। জয়া বলে যে আমাকে তুমি একজন মানসিক বিশেষজ্ঞের কাছে নিয়ে চলো, আমি বুঝতে পারছি আমার চিকিৎসার প্রয়োজন। সব শুনে মৌ বলে যে আমরা রেগে গিয়ে এরকম অনেক সময় করে থাকি, তুই নিশ্চয়ই এটা ইন্টেনশনালি করিসনি। আমরাও অনেক সময় রাগের মাথায় কত জিনিস ছুঁড়ে দিই, তার মানে তো এটা নয় যে আমরা সকলেই পাগল। মৌ জয়াকে বলে, আমার একজন সাইকোলজিস্ট বন্ধু আছে, কাল আমি তোকে ওখানে নিয়ে যাব, তুই ওনার কাছে সমস্ত ঘটনা খুলে বলিস। এবার সেই ক্যাফেতে জয়ার পরিচয় হয় মৌয়ের এক অ্যাডভোকেট বন্ধু সূর্যর সাথে। সূর্য খাবার অর্ডার দিতে গেলে জয়ার কাছে তার পছন্দের খাবার জানতে চায়। জয়া বলে সবাই যেটা খাবে আমিও সেটাই খেয়ে নেব। সূর্য জয়াকে বলে যে প্রত্যেকের নিজস্ব চয়েস আছে, তাই নিজের পছন্দ এবং অপছন্দের দায়িত্ব অন্যের উপরে তুলে দেওয়া উচিত নয়। জয়ার মনে পড়ে যায় যে তারা যখনই কোথাও ঘুরতে গিয়েছে জয়া কি খাবে এবং কি খাবে না সেটা সর্বদাই পার্থ এবং শ্রুতি ঠিক করে দিয়েছে। জয়াকে কখনো তারা জিজ্ঞাসাই করেনি সে কি খেতে চায়। কথাগুলো মনে পড়তেই জয়ার চোখে জল আসে। সূর্য জয়ার জন্য একটি ফিশ ফিঙ্গার অর্ডার করতে যায়, ঠিক তখনই জয়া বলে ওঠে, না, চিলি পনির অর্ডার দিন। এই প্রথমবার জয়া তার নিজের পছন্দের খাবারটা অর্ডার দিয়েছে। রাতে বাড়িতে এসে যাতে কারোর অসুবিধা না হয় সে কারণে জয়া বলে যে সে লিভিং রুমেই শুয়ে পড়বে। পরের দিন জয়া মৌয়ের ঠিক করা সেই সাইকোলজিস্টের সাথে দেখা করে। তিনি জয়াকে জিজ্ঞাসা করেন যে জয়ার ওপর কি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স করা হয়, জয়ার স্বামী কি পরকীয়ায় আসক্ত, জয়া কি ম্যারিটাল রেপের শিকার। জয়া সবকটা প্রশ্নের উত্তরে বলে না। সাইকোলজিস্ট বলেন যে ডোমেস্টিক ভায়োলেন্স নয়, ম্যারিটাল রেপও নয়, নিদেন পক্ষে একটা চরও নয়, তাহলে অসুবিধা কোথায়? জয়া বলে আমাকে একটু সারিয়ে দেবেন। মহিলা বলে নিশ্চয়ই, তবে আপনি নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারবেন। জয়াকে নর্মাল করার জন্য ম্যাডাম তার সাথে অন্য বিষয়ে গল্প করতে শুরু করে। সাইকোলজিস্ট জয়াকে বলে যে আপনি কি ছোট থেকেই এরকম শান্ত স্বভাবের? জয়া বলে যে আমি খুব মিশুকে ছিলাম, কিন্তু প্রকৃতিতে আমি একটু ভীতু। জয়া একটু একটু করে বলতে শুরু করে ছোট থেকেই তার দাদা এবং বোন তাকে খুব হিউমিলিয়েট করত। আশেপাশের সকলে তার করা ছোটোখাটো ভুলগুলোকে তার ন্যাকামি বলে মনে করত। আমরা বুঝতে পারি যে জয়ার নরম মনের মধ্যে প্রত্যেকটি ছোটোখাটো জিনিসই খুব প্রভাব ফেলেছে। জয়া খুব ভালো গান গাইতে পারত। বিয়ের পর একদিন সে গান গাইতে বসলে পার্থ তাকে বাইজি বলে সম্বোধন করেছিল। সেটাই ছিল জয়ার শেষ গান গাওয়া। বাড়ি ফিরে জয়ার মা তার মেয়েকে বোঝায় যে পার্থর মতো এমন ছেলে হয় না। জয়ার মা বলে যে তাছাড়া তুমি এত সুখ স্বাচ্ছন্দ্য বিয়ের আগে কোনো দিনই দেখোনি। সমস্ত পরিবারেই এমন কিছু না কিছু ঘটনা ঘটে থাকে, তাই বলে কেউ সংসার ছেড়ে বাপের বাড়িতে বসে থাকে না। শ্রুতিকে সঙ্গে করে না নিয়ে আসার জন্য জয়ার মা তাকে নানানভাবে কথা শোনায়। মা বলে যে এখনও সময় আছে, নিজের সংসার বাঁচিয়ে নাও। আজ হয়তো তোমার বৌদি কিছু ভালো ভালো কথা তোমাকে বলছে, কিন্তু একদিন এই মেয়েই তোমাকে বাড়ি ছাড়া করবে। যাই হোক, পরের দিন জয়া মৌয়ের বাড়িতে অনুষ্ঠানে যায়, যেখানে সূর্য একটি গান ধরলে জয়াও তার সাথে সুর মেলায়। সবাই তো অবাক হয়ে যায় এটা ভেবে যে জয়া এত ভালো গান গাইতে পারে। এদিকে অনুষ্ঠান শেষ হতে অনেকটা রাত হয়ে যায়, তো মৌ সূর্যকে বলে যে একটু জয়াকে তার বাড়িতে
বাড়িতে পৌঁছে দিতে। জয়ার বারণ সত্ত্বেও সূর্য জয়াকে নিয়ে তার বাড়িতে যায়। তখনই টিয়া ওপর থেকে জয়া এবং সূর্যের একটি ফটো তুলে নেয়। বাড়ি ফিরেই জয়া তার মেয়েকে ফোন করে, কিন্তু শ্রুতি অবজ্ঞা করে তার মায়ের ফোন কেটে দেয়। সময় কাটতে থাকে। এদিকে মৌ এবং সূর্যের বন্ধুত্ব জয়াকে একটু একটু করে প্রাণবন্ত করে তোলে। ওরা তিনজনে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে পার্থ তার বন্ধুদের নিয়ে সেই রেস্টুরেন্টে গিয়েছিল। ঠিক সেই সময়েই পার্থর বন্ধু রুদ্রর নজর পড়ে জয়ার দিকে। ঘরোয়া জয়াকে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে দেখে ওরা খুব অবাক হয়ে যায়। জয়াকে দেখা মাত্রই পার্থ রেগে গিয়ে জয়ার টেবিলে পৌঁছায়। বন্ধুরা বারণ করলেও পার্থ তাদের কথা এড়িয়ে জয়ার কাছে গিয়ে সূর্যকে দেখিয়ে পার্থ বলে যে তাহলে আপনি হলেন আমার বউয়ের নতুন বয়ফ্রেন্ড। ঘর সংসার ছেড়ে তাহলে তুমি এইভাবে রাস্তায় ফুর্তি মেরে বেড়াচ্ছ। রেস্তোরাঁর ঘর ভর্তি লোকের মাঝে পার্থ জয়াকে রাস্তার মেয়ে বলে সম্বোধন করে। ঠিক তখনই ধৈর্য ধরতে না পেরে সূর্য পার্থর কলার ধরে ফেলে। সে বলে যে নেহাত আপনি জয়ার স্বামী, না হলে এই হাতটা আপনার গালে গিয়ে পড়ত। পার্থ আরও নোংরা ভাষায় সকলের সামনে জয়াকে আক্রমণ করতে থাকে। লজ্জায় ঘেন্নায় জয়া কান্নায় ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যেই সেখান থেকে পালিয়ে যায়। পরের দিনই পার্থ জয়াকে ডিভোর্সের নোটিশ পাঠায়। বিষয়টি জয়া মৌকে জানায়। পরের দিন জয়ার দাদা এবং মৌ জয়াকে নিয়ে সূর্যের চেম্বারে যায়। জয়ার দাদা বলে যে সামান্য ওইটুকু ঘটনার জন্য একেবারে ডিভোর্সের নোটিশ দিতে হবে। ওদের 12 বছরের একটা মেয়ে আছে, 15 বছরের সুন্দর একটা সংসার আছে, এইভাবে কেউ সংসার ভেঙে দেবে? সূর্য জয়াকে জিজ্ঞাসা করে যে আপনি বলুন আপনি কি চান। জয়া একবার তার দাদার মুখের দিকে তাকায় এবং আরেকবার মৌয়ের মুখের দিকে তাকায়। সূর্য বলে যে এটা কোনো হোটেলের মেনু কার্ড নয় যে আপনার দাদা বা মৌ ডিসিশন নেবে। এটা আপনার জীবন, তাই সিদ্ধান্ত আপনার। অন্যদিকে পার্থর বাড়িতে পার্থর মা বলে যে সংসার ভেঙে দেওয়া কোনো ভালো বিষয় নয়। পার্থ বলে যে জয়া আমার জন্য একটা ব্যাড ইনভেস্টমেন্ট, আর আগের দিন ওই রেস্টুরেন্টে যে ঘটনা ঘটে গেছে তারপর জয়াকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঠিক সেই সময় পার্থর অ্যাডভোকেট তাকে ফোন করে এবং বলে যে আপনি চিন্তা করবেন না, আপনার কথা মতোই আমি কেস দুইভাবে সাজিয়ে দিয়েছি। প্রথমত ডোমেস্টিক ভায়োলেন্স এবং দ্বিতীয়ত মেন্টাল ডিসএবিলিটি। পার্থ বলে যে আমি জানি যে জয়া ডিভোর্সের জন্য রাজি হবে না, কিন্তু যে কোনো উপায়ে আমার এই ডিভোর্স চাই। এদিকে সূর্য জয়াকে জিজ্ঞাসা করে যে আপনি বলুন আপনি কি চান। সেই সত্যি জয়া বলে ওঠে আমি আমার মেয়েকে চাই। সূর্য বলে আপনার স্বামী আপনার বিরুদ্ধে অনেকগুলি অ্যালিগেশন এনেছে, মেয়েকে ফিরে পেতে হলে আপনাকে সমস্ত অ্যালিগেশন মিথ্যা প্রমাণ করতে হবে। সূর্য বলে আপনি কি ডিভোর্স চান? জয়া বলে না আমি আর না পার্থ কেউই চাইবো না আমাদের এত বছরের সংসার ভেঙে যাক। এখন পার্থ রেগে আছে তাই সে এরকম কথা বলছে। সূর্য বলে যে তাহলে আপনাকে উচ্চ আদালতে আপিল করতে হবে যে আপনি এই ডিভোর্স চান না, আপনি আপনার স্বামীর সাথেই থাকতে চান। পরের দিন শ্রুতি সাইকোলজিস্টের বাড়িতে যায়। ম্যাডাম জয়াকে জিজ্ঞাসা করে যে পার্থ তোমাকে ঠিক কী ধরনের কষ্ট দিত। জয়া বলে কথা, শুধুমাত্র নোংরা কথা একজন মানুষকে ঠিক কীভাবে বিনা যুদ্ধে হারিয়ে দিতে পারে, কিভাবে মানুষটিকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। পার্থ এবং জয়া ছিল তার আদর্শ উদাহরণ। পরের দিন জয়া সূর্যের সাথে দেখা করে। সূর্য বলে যে ব্যক্তিগত কোনো কথা যখন 5 জন মানুষের সামনে বলতে হয় তখন সেটা মোটেও ভালো লাগে না, তবে ব্যক্তিগত কোনো কিছু যখন কোর্টে টেনে নিয়ে যাওয়া হয় বিষয়টি আর ব্যক্তিগত। সূর্য বলে শ্রুতির মাথা ফেটে যাওয়ার ব্যাপারটা দিয়ে ওরা আপনার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ এনেছে, তাই কেস আমাদের পক্ষে আনতে পার্থর ভার্বাল অ্যাবিউজের বিষয়টি সবার সামনে প্রমাণ করতে হবে। কিন্তু জয়া তাতে সম্মতি দিতে পারে না। সূর্য জয়াকে বলে যে আপনার সাথে আপনার মেয়ের কথাবার্তা হয়তো। জয়া জানায় যে সে একবারই তার মেয়ের সাথে কথা বলেছিল, তারপর হয়তো ওরাই জয়ার সাথে তার মেয়ের কথা বন্ধ করে দেয়। জয়া বলে আমি জানি আমার মেয়ে শ্রুতি আমাকে ছেড়ে থাকতে চায় না, আমিও চাই আমার বিয়েটা যেমন করে হোক বেঁচে যাক। জয়া সূর্যকে জিজ্ঞাসা করে যে আপনি আমার বিয়েটা বাঁচিয়ে নেবেন তো? সূর্য বলে যদি বন্ধু হিসেবে বলতে হয় তাহলে বলবো ওই বিয়েটাতে আপনার না থাকাই ভালো, তবে অ্যাডভোকেট হিসেবে চাই যে আপনার বিয়েটা বেঁচে যাক। পরের দিন জয়া এবং পার্থর কেসের প্রথম ডেট থাকে। বৌদি জয়াকে মনের শক্তি বাড়িয়ে তাকে রওনা করে। এরপরে কোর্টে যেতেই জয়া, পার্থ এবং তাদের মেয়ে সামনাসামনি হয়, কিন্তু পার্থ তো দূরের কথা, শ্রুতিও জয়াকে এড়িয়ে চলে যায়।
কোর্টের সেশন স্টার্ট হতেই পার্থর উকিল প্রথমেই পার্থর বাড়ির কাজের মেয়েকে ডেকে নেয়। জয়ার বিষয়ে দোলাকে জিজ্ঞাসাবাদ করা হলে দোলা জানায় যে জয়া বৌদি এমনিতে খুব ভালো মনের মানুষ, কিন্তু ওনার কোনো কিছুই মনে থাকে না। ওনার জন্য বাড়িতে দুইবার আগুনও লেগে গিয়েছিল। একবার তো জয়া বৌদি গ্যাস অন করে আগুন জ্বালাতেই ভুলে গিয়েছিল। এরপর অ্যাডভোকেট অর্জুন পার্থর মাকে কাঠগড়ায় আনলে তিনি জানান যে বাড়ি গাড়ি ভরা সংসার কোনো কিছুই জয়াকে আনন্দ দিতে পারেনি। জয়া সবসময় মন মরা হয়ে পড়ে থাকতো। অ্যাডভোকেট এই সমস্ত বিষয়গুলোকেই হাইলাইট করে জয়াকে মেন্টালি আনস্টেবল প্রমাণ করার চেষ্টা করে। সূর্য অবজেকশন জানিয়ে বলে যে এখনও সেইভাবে কিছুই প্রমাণ হলো না, আর আপনি এখনই জয়াকে মেন্টালি আনস্টেবল প্রমাণ করে দিলেন। আদালত সেই দিনের জন্য মুলতবি হয়ে যায়। সূর্য জয়ার সাইকোলজিস্ট ম্যাডামের সাথে কথা বলে, যেখানে ম্যাডাম জানান কোনো মানুষ যদি দীর্ঘ সময় ধরে মেন্টাল হ্যারাসমেন্টের মধ্য দিয়ে যায় তাহলে একসময় সে ভেতরের সমস্ত কনফিডেন্স হারিয়ে ফেলে। সে গুছিয়ে কথা বলার অবস্থাতেও থাকে না এবং সবসময় মন মরা হয়ে থাকে। এই সিমটমগুলো জয়ার মধ্যে আছে। লক্ষ্য করলে দেখা যাবে যে জয়া কোনোদিনই কারোর সাথে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, অথচ অন্য দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলে সে অনেক কথা বলে। সূর্যের অনুরোধে ম্যাডাম জানান যে এই কেসে যদি তাকে কোনো প্রয়োজন পড়ে তবে সে নিশ্চয়ই সাহায্য করবে। এবার পরের ডেটে শ্রুতিকে কাঠগোড়ায় আনা হয়। শ্রুতিও তার মায়ের বিপক্ষেই সাক্ষ্য দেয়। শ্রুতি বলে যে আমার মা অন্য মায়েদের মতো স্বাভাবিক নয়। মা সর্বদাই ভুলে যায়। কখনো কড়াইয়ে তেল চড়িয়ে মা ভুলে যায়, আবার কখনো আমাকে টিফিন দিতেও ভুলে যায়। একবার তো আমাকে স্কুল থেকে আনতেও ভুলে গিয়েছিল। শ্রুতির সাক্ষ্যের সাপেক্ষে অ্যাডভোকেট অর্জুন আরও বেশি জোর পেয়ে যায়। সে বলে যে মানসিকভাবে অসংলগ্ন একজন মহিলার সাথে আমার ক্লায়েন্ট কিভাবে সংসার করবে। তাছাড়া শ্রুতিও তার মায়ের কাছে সুরক্ষিত না। কোর্ট মুলতবি হওয়ার পর জয়া তার মেয়েকে কিছুক্ষণের জন্য কাছে পায়, যেখানে শ্রুতি তার মাকে বুঝিয়ে দেয় যে সে তার মাকে একটুও মিস করছে না। এখানে সে তার নিজের বাড়িতে তার বাবার সাথে অনেক ভালো আছে, বরং তার মা বাড়িতে থাকলেই বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যায়। শ্রুতি তার মাকে বলে যে তোমার কাছে থাকলে তুমি কি আমাকে স্বাচ্ছন্দ্যের জীবন দিতে পারবে? পারবে না, তাই আমি বাবার কাছেই থাকবো। এরপর পার্থ এসে তার মেয়েকে নিয়ে চলে যায়। জয়া অবাক হয়ে তার মেয়ের দিকে তাকিয়ে থাকে। কেবিনে সূর্য জয়াকে বলে যে এই বিষয়টি পরিষ্কার যে আপনার মেয়ে আপনার সাথে থাকতে চায় না। এবার কিন্তু কেসে আমরা দুর্বল হয়ে পড়ছি, তাই আপনাকে আপনার স্বামীর ভার্বাল অ্যাবিউজের বিষয়টি এবার তুলে ধরতেই হবে। জয়া ভাবতেই পারে না যে সে কিভাবে ভরা কোটে দাঁড়িয়ে স্বামীর ওই অকথ্য ভাষার কথা খুলে বলবে। সূর্য রেগে গিয়ে জয়াকে বলে যে কেন এই সমস্ত কথা তুলে ধরতে কি আপনার লজ্জা হচ্ছে? ভরা কোর্টের সামনে আপনাকে পাগল প্রমাণ করার চেষ্টা চলছে। বলা হচ্ছে আপনি আপনার মেয়েকে মানুষ করার জন্য মেন্টালি ফিট নন। 15 বছর সংসার করার পরও আপনার স্বামীর সাথে থাকতে আপনাকে ভিক্ষা চাইতে হচ্ছে। আপনার মেয়ে বলছে যে সে আপনার সাথে থাকতে চায় না। একটা ভরা রেস্টুরেন্টে আপনার স্বামী আপনাকে রাস্তার মেয়ে বলে সম্বোধন করে, তখন আপনার লজ্জা করেনি? অথচ আপনার স্বামী কি নোংরা ভাষায় আপনাকে অপমান করে সেটা বলতে আপনার লজ্জা করছে। আপনি কি আদেও জানেন কোন বিষয়ে লজ্জা পেতে হয়? সূর্যের কথা শুনে জয়া লজ্জায় ভেঙে পড়ে। বাড়ি ফিরতেই জয়ার মা বলে যে যেভাবেই হোক পার্থর হাতে পায়ে ধরে নিজের সংসারটা বাঁচিয়ে নে। কিন্তু জয়া বলে যে আমার মেয়ে যদি আমার সঙ্গে থাকতে চাইতো তাহলে আমি সেটা অবশ্যই করতাম, কিন্তু শ্রুতি যখন আমার সঙ্গে থাকতে চায় না তখন আমি আমার সম্মানের লড়াইটা নিজেই লড়ব। জয়া তার মাকে বলে যে তুমি মা হয়ে কোনোদিনও জানতে চেয়েছো আমার অবসাদ কেন এসেছে? তুমি তা চাওনি। শারীরিক আঘাতের দাগ মুছে গেলেও মানসিক আঘাতের দাগ চিরকাল থেকে যায়। জয়া যখন তার বাড়ির লোকেদের কাছে বলতে থাকে যে তার স্বামী তাকে কি নোংরা ভাষায় অপমান করে, তখন সবাই বুঝতে পারে যে জয়া কতটা অত্যাচারের শিকার হয়েছে। কেসের পরবর্তী ডেটে সূর্য বলে যে আইপিসি 509 ধারা অনুযায়ী কোনো ক্রিয়া বা শব্দ দ্বারা কোনো নারীর সম্মানহানি করা হলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়াও আইপিসি 294 অনুযায়ী কোনো অ্যাবিউসিভ ওয়ার্ড ব্যবহার করাও এক ধরনের ক্রিমিনাল অফেন্স। আর এক্ষেত্রে যেহেতু দুটোই বৈবাহিক সম্পর্কের মধ্যে হয়েছে তাই এটা ম্যাট্রিমোনিয়াল ক্রুয়েলটি। দীর্ঘ সময় ধরে আমার ক্লায়েন্ট জয়া সিনহার ওপরে তার স্বামী পার্থ সিনহা মৌখিক এবং মানসিক অত্যাচার করে এসেছে। তাই আমি আইপিসি 294, আইপিসি 509 এবং 498 ধারা অনুযায়ী মামলা শুরু করার আর্জি জানাচ্ছি। জয়ার পক্ষ থেকে এই পাল্টা জবাবের জন্য পার্থ কোনোভাবেই প্রস্তুত ছিল না। তাকে দেখে বোঝা যায় সে ভীষণভাবে ঘাবড়ে গেছে।
এই প্রথমবার জয়া সাহসের সঙ্গে পার্থর চোখে চোখ রাখে এবং এখানেই লজ্জা সিরিজের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, জয়ার এই ঘুরে দাঁড়ানোর বিষয়টা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার চ্যানেলের পুরুষ বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নারীকে যথাযথ সম্মান দিন। আপনি নারীকে যতটা দেবেন সে তার থেকেও বেশি আপনাকে ফিরিয়ে দেবে। এই সিরিজের সেকেন্ড পার্ট এলেই আমি আবারও এক্সপ্লানেশন নিয়ে চলে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।